সবাই কেমন আছো? আজকে পাটিগণিতের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা তো বুঝতেই পারছি। এবং গল্পটা একটু টাকা পয়সা নিয়েও হবে, এবং জিনিসটা এমন একটা জিনিস যেটা আমরা সবাই কোনো না কোনো ভাবে দেখেছি। এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেহেতু টাকার বিষয় আমাদের এই পাটিগণিতে এর উপর দুটো চ্যাপ্টার আছে। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা করব এবং টাকার গল্প করব। চ্যাপ্টারের নাম সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। তো এটা দিয়ে আমরা শুরু করব আমাদের জার্নিটা। তারপরে আমরা দেখবো চক্রবৃদ্ধি সুদে যাব, সেক্ষেত্রে আমরা দেখবো কম্পাউন্ড ইন্টারেস্ট। এগুলো কি, এই সুদ ব্যাপারটা কি, এবং ব্যাংকে আমরা কেন টাকা রাখি, চলো একটু জেনে নেওয়া যায়। তো টাকার গল্প মানেই আমাদের তো ডেফিনেটলি সবার ইন্টারেস্ট থাকবেই। তো আমাদের ধরো এই টাকা নিয়ে অনেক কথা বলা যায়। তো টাকা আসলো কিভাবে, টাকা কিভাবে গুরুত্ব পায়, আমাদের টাকা আর অন্য একটা দেশের টাকা, তাদের মধ্যে তফাৎ, সেটা কেন হয়, এরকম বিভিন্ন বিষয় আছে। আজকে আমরা অর্থনীতির সেই বিষয়গুলো যাবো। আজকে আমরা যেটা বোঝার চেষ্টা করবো, ধরো তোমার কাছে 1,000 টাকা আছে। এবার এই টাকাটা নিয়ে তুমি কি করবে? তোমার কাছে একটা অপশন বাড়িতে রেখে দেওয়া। এবার বাড়িতে রেখে দিলে কি হবে? এই টাকাটা 1 বছর পরেও 1,000 টাকাই থেকে যাবে, এটা বাড়বেও না, কমবে না। আচ্ছা, এই কমবে না শব্দটা বললাম, এটা মনে হয় কোথাও ভুল বলে ফেললাম। কারণ এখন 1,000 টাকা যা করতে পারে, যতটা জিনিস কিনতে পারে, তুমি নিশ্চয়ই জানো 1 বছর পরে মূল্য বৃদ্ধির কারণে, দাম বেড়ে যাওয়ার কারণে টাকার ক্রয় ক্ষমতা, মানে ওই একই টাকা যা কিনতে পারতো সেটা হয়তো একটু হলেও কমে যেতে পারে। কারণ আমাদের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে যে জিনিসটা আমরা চাল কিনতাম 30 টাকা কেজি দিয়ে, তো সেইটা হয়তো হয়ে গেছে 40 টাকা। তাহলে যে টাকা দিয়ে আগে 1 কেজি চাল পাওয়া যেত, সেই 1 কেজি চাল কিনতে গেলে কিন্তু এখন বেশি টাকা লাগবে। তাই টাকা কিন্তু একই জায়গায় যদি আমরা বাড়িতে একটা সিন্ধুকে রেখে দিই, তার ক্ষমতা, কেনার ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, তাই তো? তো এটার একটা উপায় কি আছে আমাদের কাছে? উপায় হচ্ছে, আমাদের কাছে ব্যাংকিং একটা সিস্টেম আছে। এই ব্যাংক বলেছে যে আপনার কাছে কিছু টাকা আছে, ওকে, আমাকে আপনি দিতে পারেন। আপনাকে আমি 10% ইয়ারলি সুদে টাকা রাখলে আপনাকে আমি 10% ইন্টারেস্ট দেবো। আপনি যে টাকা রেখেছেন, তো আমি আপনাকে 10% ইন্টারেস্ট দিলে বছর শেষে আপনার 100 টাকা আমি আপনাকে 110 টাকা বানিয়ে ফেরত দেবো। তাহলে দেখো, টাকার ভ্যালুটা আমি একটু বাড়াতে পারলাম ব্যাংকে রেখে, এবং টাকার যে ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছিল সেটা একটু বানাতে পারলাম। তো ব্যাংক এখানে কি লাভ হলো ব্যাংকের এই টাকাটা রেখে? কারণ ব্যাংক আবার এই যে টাকাটা, একজন তো ব্যাংকের গ্রাহক তো একজন না, এরকম প্রচুর গ্রাহক আছে, তারা অনেক টাকা রাখছে। এই টাকা আবার ব্যাংক কি করছে? ব্যাংক আবার লোন দিচ্ছে আরো একটু বেশি ইন্টারেস্ট রেটে অন্যদেরকে, যাদের এটা লাগবে। কাদেরকে? কাদের এটা লাগতে পারে? হয়তো কোনো বিজনেস, তারা বিজনেস মানে বিজনেসটাকে এক্সপান্ড করছে, বাড়াচ্ছে, তাদের লোন লাগতে পারে। কোনো কোনো ইন্ডিভিজুয়ালের লোন লাগতে পারে, তারা হয়তো ব্যবসা করছে, বা তারা হয়তো নতুন কোনো বাড়ি কিনছে, তখন আবার তারা লোন নেয় ব্যাংকের থেকে। তো এটা একটা সিস্টেমের মতো। ব্যাংক আমানতকারীদের থেকে, ওরকম অনেক লোকের থেকে টাকা রাখছে, আবার সেই টাকা মার্কেটে তারা লোন হিসেবে দিচ্ছে। এবং এদের মধ্যে একটা ডিফারেন্স অ্যামাউন্ট আছে, যে যত টাকা তোমাকে ইন্টারেস্ট হিসেবে দেবে, আর ব্যাংক লোনের যে ইন্টারেস্ট রেট সেটা আলাদা। তো তার ডিফারেন্স যে অ্যামাউন্টটা, সেটা দিয়ে ব্যাংক ব্যাংকের যে নিজস্ব পরিচালন বা ব্যাংক কিভাবে লাভ করছে, সেটার উত্তর সেখানে লুকিয়ে আছে। কিন্তু ওভারঅল আমরা যদি দেখি, তাহলে বাড়িতে টাকা রেখে দেওয়ার থেকে ব্যাংকে টাকা রাখা ভালো। এবং ব্যাংক এই যে সরল সুদ কষা আমরা শিখবো, এরপর আমরা দেখবো অ্যাকচুয়ালি ব্যাংক কিন্তু চক্রবৃদ্ধি মানে কম্পাউন্ড ইন্টারেস্টে আমাদেরকে টাকা ফিরিয়ে দেয়। তাহলে আমাদের টাকাটা বাড়তে থাকে। তো কিভাবে বাড়তে থাকে, বৃদ্ধির পরিমাণটা একটু ডিফারেন্ট। তাহলে আজকে অ্যাটলিস্ট এইটুকু আমরা বুঝি যে আমরা যখন কোথাও ব্যাংকে গিয়ে টাকা রাখবো, আমরা যে টাকাটা রাখছি সেই টাকা আমরা বলি মূলধন বা প্রিন্সিপাল। তুমি যদি 100 টাকা ব্যাংকে গিয়ে রাখো, তাহলে এই 100 টাকাটাই হচ্ছে তোমার মূলধন, যেটা তুমি ব্যাংকে গিয়ে রাখলে। এবার এটা রাখলে তুমি কতদিনের জন্য রাখলে সেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ধরছি আমরা টাইম পিরিয়ডের জন্য, সময়ের জন্য টাকাটা রাখলাম, এবং ব্যাংক কিন্তু ডিসাইড করবে যে আমাকে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, সুদের হার কত হবে, ধরি সেটা। তাহলে যদি মোট সুদ হয় আই, ইন্টারেস্ট আই হয়, এই ইংলিশের যে নামগুলো আমি কেন লিখেছি, কারণ দেখো ফার্স্ট লেটারটা দিয়ে আমরা এগুলোকে ডিনোট করছি। প্রিন্সিপাল পি, টাইম টি, রেট অফ ইন্টারেস্ট আর, আর মোট যে সুদ আই। তাহলে এক্ষেত্রে এই যে মোট সুদ, সেটা যদি আমরা দেখতে চাই এখানে, যে মোট সুদের পরিমাণ একটা ফর্মুলার সাহায্যে আমরা বার করতে পারি। কেন? এটা সহজ ঐকিক নিয়ম।
কারণ আমাকে R% সুদের হার মানে কি? R% সুদের হার মানে বলা হয়েছে যে আমাকে ব্যাংক 100 টাকায় 8 টাকা প্রতি বছরে সুদ হিসাবে দেবে। ঠিক আছে, তাহলে আমি যদি T বছর টাকাটা রাখি, খুব সহজ যে আমি P×T×R/100 টাকা ইন্টারেস্ট হিসাবে পাবো। কিসে? সিম্পল ইন্টারেস্ট। তাহলে সরল সুদ এখন আমাদের ফার্স্ট চ্যাপ্টারে আমরা করছি, এটাই আমরা দেখবো এই জিনিসটা আস্তে আস্তে পাল্টে যাবে যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করবো। তাহলে সিম্পল ইন্টারেস্টে কি হবে, আমি যত বছরের জন্য রাখবো আর রেট অফ ইন্টারেস্ট যা সেটা দিয়ে গুণ করছি, তাহলে এইটা আমাদের হলো যে আমরা কত টাকা ইন্টারেস্ট হিসাবে পেলাম। এবার একইভাবে যদি আমাদের জানতে চায় যে সুদ আর আসল, আসল মানে প্রিন্সিপাল, এটা আমরা দেখেছি, আসল মানে প্রিন্সিপাল, আসল মানেটা হচ্ছে প্রিন্সিপাল, আর সুদের মানটা আমরা দেখলাম। তাহলে সুদ প্লাস আসল, সেটা আরেকটা নাম আছে সব বৃদ্ধি মূল। এই টার্মগুলো আমাদের জেনে রাখতে হবে, কারণ প্রশ্নে তোমাকে হয়তো জানতে বলতে পারে যে সব বৃদ্ধি মূল, সব বৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল। তাহলে সুদ প্লাস আসলের পরিমাণ কত হবে? এর মান কি হবে? আমাদের যে মূলধন ছিল তার সাথে যতটা ইন্টারেস্ট যোগ হলো, তাহলে পি ছিল, তার সাথে আমাদের P×T×R/100 অ্যাড হলো। তাহলে এটা আরেকটা সব বৃদ্ধিমূল কত হয় সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে সোজা কথায় বলতে গেলে সরল সুদের ক্ষেত্রে টাইম আর যত সময়ের জন্য রেখেছি আর রেট অফ ইন্টারেস্ট এর গুণ, তার সাথে আমাদের কতটা মূলধন রেখেছে, তাহলে এইভাবে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে ইন্টারেস্ট বা সুদের হার, সুদ কতটা পরিমাণ আমরা সুদ পাবো। তাহলে এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম একটা অঙ্ক দেখি যে বার্ষিক সরল সুদ। এখন এইটা খুব ইম্পর্টেন্ট যে কি ধরনের সুদের কথা প্রশ্নে আমাদের বলেছে। সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে আসল প্রিন্সিপাল যেটা সেটা x টাকা, তাহলে সুদ ইন্টারেস্ট কত হবে? x/4 টাকা। এই প্রশ্নানুসারে সুদের হার আমরা ধরে নিচ্ছি, সুদের হার রেট অফ ইন্টারেস্ট, এটাকে আর ধরে নিচ্ছি 8%। আর সময়কাল কত এখানে বলা হয়েছে? টি কত বলা হয়েছে দেখো, 5 বছর। তাহলে এই প্রশ্নে এইগুলো দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কত হবে? এবার এক্ষেত্রে আমাদের যদি বার করতে হয় তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা সূত্রানুসারে আমরা কি বলতে পারি? I=P×T×R/100, বা এক্ষেত্রে I x/4 x টাইম 5×R/100। তাহলে এক্ষেত্রে আমরা আর এর মান বার করছি 5, তাহলে আর পেলাম 5। তাহলে সুতরাং আমরা বলতে পারি নির্ণেয় সুদের হার 5%। তাহলে এইটা আমাদের জানতে চেয়েছে যে কত সুদের পরিমাণ হলে, কতটা সুদের পরিমাণ হলে এই জিনিসটা ঘটবে, x টাকা আসলের 1/4 হবে। তাহলে আমরা দেখো প্রথমেই এটা একটা স্টেপ 1, যেখানে আমরা যেটা আমাদের যে প্রবলেম যেটা দিয়েছে অঙ্কটা থেকে যে তথ্যগুলো আছে সেগুলো বার করলাম, সেটা এইখানে আমরা কিন্তু তারপরে জাস্ট এটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। খুব স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পেয়ে গেলাম সুদের হার। নেক্সট প্রবলেমটা দেখি। বার্ষিক 5% হার সুদে কোনো মূলধন থেকে মাসিক 1 টাকা সুদ পাওয়া যায়, তাহলে মূলধনের পরিমাণ কত? এখানে দেখো বলে দিয়েছে যে একটা মূলধন থেকে মাসিক 1 টাকা সুদ পাওয়া যায়, মাসিক 1 টাকা সুদ। সুতরাং বার্ষিক যদি ইয়ারলি আমি ধরি যে 1 বছরে বার্ষিক সুদ কত টাকা হতে পারে? বার্ষিক সুদ কিন্তু 12×1 টাকা মানে 12 টাকা। তাহলে এই বার্ষিক সুদ যেটা সেটা হচ্ছে ইন্টারেস্ট 12 টাকা। এখানে বলা আছে আরো কিছু তথ্য দেওয়া আছে। বার্ষিক 5% হার সুদে, তাহলে আর এর মান বলা আছে 5, কত পার্সেন্ট সুদের কথা বলা আছে। তাহলে আই বলা আছে, আর বলা আছে, সময় টি এটা 1 বলা আছে, 1 বছর। তাহলে মূলধন কত? ধরি মূলধনের পরিমাণ টি টাকা, সুতরাং I=P×T×R/100। ফর্মুলা রিমেন সেম। এটা অনুযায়ী আমরা কত পাবো? 12 টাকা P×1×5/100, বা P=12×100/5 240। তাহলে আমরা দেখলাম মূলধনের পরিমাণ 240 টাকা। অর্থাৎ এই 240 টাকা মূলধন যদি আমাদের এই 5% ইন্টারেস্ট রেটে 1 বছরের জন্য রাখা হয়, তাহলে আমরা কিন্তু এই 12 টাকা সুদ পাই। তাহলে সুদের পরিমাণ আমরা বুঝলাম। তাহলে এটা জানা খুব দরকার যে আমরা কত টাকা পাচ্ছি, ব্যাংকের হিসাবটা যেন আমরা মিলিয়ে নিতে পারি। আচ্ছা, পরের প্রবলেমটা দেখি। একজন কৃষকের গল্প বলেছে। একজন কৃষক ভাই গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন। আচ্ছা,
4 বছর পরে জানতে পারলেন তার টাকা সুদে মূলে 434 টাকা হয়েছে। দেখো সুদে মূলে এই যে বিভিন্ন শব্দ, যেটাকে আমরা সবৃদ্ধিমূল বলেছিলাম, সুদাসল বলেছিলাম, তাহলে সুদ প্লাস আসল, সুদ আর মূল, যতটা সুদ পেয়েছি আর মূল মানে মূলধন, এটার বিভিন্ন নাম আছে। তাহলে এটা আমাদের জানতে হবে। যদি বলতে সবৃদ্ধি মূলে 434 টাকা হয়েছে, তাহলে তুমি বুঝতে পারতে যে এই অ্যামাউন্টটা কোন অ্যামাউন্টটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, 4 বছর পরে তিনি জানতে পারলেন এবং তিনি আসল টাকার এত অংশ যে সুদ পেয়েছেন এটা উনি জানলেন। ঠিক আছে, তিনি কত টাকা হয়। তাহলে আমরা এখানে শুরু করি। তাহলে আমরা ধরে নিই মূলধন এক্সট্রা। এখানে আর কি কি বলা আছে দেখো। হ্যাঁ, সময় যেটা কতদিন, টি 4 বছর। ওকে, এবার সুদের হার আমরা ধরে নিচ্ছি যে R% উনি সুদের হার পেতেন এবং সুদ কতটা উনি সুদ পেয়েছেন, ইন্টারেস্ট 6x বাই 24 রুপিস। এটা প্রশ্নানুসারে এই যে পার্টটা আছে যে 6/25, 6/25 অংশ সুদ, সুদের পরিমাণ এটা। এখন প্রশ্ন হচ্ছে সুদ প্লাস আসল, সুদাসল যেটা সেটা কত, x প্লাস 6x/24। আবার তাহলে প্রশ্নানুসারে এটাই কিন্তু 434 রুপিস। x প্লাস 6x/24 এই অ্যামাউন্টটাই 434। এখান থেকে যদি ক্যালকুলেট করি 25x প্লাস 6x/25 434 বা 31x/25 434 বা x এর মান 434 ইন্টু 25/31। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো 31 এটা শিখে কিন্তু দেন হচ্ছে 124 তাহলে এক্ষেত্রে আমরা x এর একটা মান পেয়ে গেলাম। x মানে কিন্তু ছিল প্রিন্সিপাল। তাহলে এখানে প্রশ্ন দেখো তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে ওনার প্রিন্সিপাল কত ছিল, প্রথম প্রশ্নটা আমরা পেয়ে গেলাম যে উনি 350 টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে কৃষকের মূলধন যেটা ছিল প্রিন্সিপাল 350 টাকা। তাহলে এখন যদি এখান থেকে আমরা সুদটা বার করি, সুদটা কতটা ছিল 434 মাইনাস 350 রুপিস হুইচ ইজ নাথিং বাট 84, 84 টাকা সুদের পরিমাণ। তাহলে দেখো আমরা এক্ষেত্রে আবার ফর্মুলা দিয়ে এবার আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা করেছে যে বার্ষিক কি হারে সরল সুদ দিয়েছে। তাহলে এই যে এটা আমরা সরল সুদ এটা ধরেছিলাম যে R% সরল সুদ। তাহলে ফর্মুলা যদি আমরা এখন কাজে লাগাই, কি ফর্মুলা কাজে লাগাবো, I ইজ ইকুয়াল টু P ইন্টু T ইন্টু R বাই 100। এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা দেখি 84 ইজ ইকুয়াল টু P কত ছিল 350, P কত ছিল এখানে, T কত 4 বছর ধরে চলেছিল, 4 বছর ধরে, ইন্টু R বাই 100 বা R ইজ ইকুয়াল টু 84 ইন্টু 100 বাই 354। তাহলে এই দুটো জিনিস আমরা পেলাম যে 84 ইন্টু 100 আর 350 ইন্টু 4 টু 3। তাহলে ক্যান্সেল আউট করে আমরা এখানে দেখতে পাচ্ছি 6। তাহলে এক্ষেত্রে একটা উত্তর আমরা এখানে পেয়ে গেছি যে কৃষকের মূলধনের পরিমাণ কত ছিল 350 টাকা। এবং সেকেন্ড কোশ্চেন ছিল যে কত টাকা ইন্টারেস্ট উনি পোস্ট অফিস থেকে পেয়েছেন, তাই না। পোস্ট অফিস বার্ষিক কি হারে সরল সুদ দিয়েছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 6%। তাহলে এটা সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। যেখানে দুটো কোয়েশ্চেন ছিল, দেখো একটুখানি তোমরা ভিডিওটাকে পজ করে দেখো যে আমরা এই যে এখানে ভ্যালুগুলো পেলাম, তারপরে সুদ আসলের ফর্মুলাটা থেকে আমরা পেয়ে গেলাম সেকেন্ড পার্টটা যে কত টাকা আসল, তারপরে সেখান থেকে সুদের পরিমাণের থেকে আমরা বার করলাম যে সুদের পার্সেন্টেজটা কত। এই তিনটে স্টেপে কিন্তু ওভারঅল আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম। তো রিভিউ করে একবার একটু স্লো করে পজ করে দেখো, এখানে তিনটে মেনলি স্টেপ আছে, S1 S2 S3। এবার তোমাদের জন্য কিছু এক্সাম টাইম, কিছু প্রবলেম, এগুলোকে সলভ করো আর নিচে রাখা ভিডিওতে একটু জানাও তোমাদের কেমন লাগলো, আনসার গুলো জানাও, আর কি নতুন ভিডিও চাও সেটাও জানিও। সরল সুদ দিয়ে আমরা সরলভাবে শুরু করলাম, এরপরে আসছে চক্রবৃদ্ধি সুদ। আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে যেখানে আমরা শিখবো কম্পাউন্ড ইন্টারেস্ট হুইচ ইজ দ্য ম্যাজিক অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে কাজ করে। তো ততক্ষণ অপেক্ষায় থাকো, সরল সুদ কষের অঙ্কগুলো করো, এখান থেকে কিন্তু খুব ফর্মুলা বেসড অঙ্ক আসবে এবং শিওর শট তোমরা ফুল মার্কস পাবে। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও।